হেই বন্ধুরা, আমার লাস্ট ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই গেস করতে পেরেছিলেন নেক্সট ভিডিও কি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম থর নিয়ে। এই মুভিটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 4 নম্বর কাহিনী। এর আগে আমি মার্ভেলের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি এখনও সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির বর্তমানে IMDb রেটিং 7/10। তো আর দেরি না করে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু কর। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই নিউ মেক্সিকোর পিয়ন্টি অ্যান্টিগো নামের একটি জায়গাতে একজন অ্যাস্ট্রোফিজিস্ট জেন ফস্টার, তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি আর প্রফেসর এরিক সেলভিক তিনজন মিলে আকাশে দেখতে পাওয়া একটি অদ্ভুত আলোর রশ্মির খোঁজ করছিল তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার তারা গাড়িতে বসে থাকার সময় হঠাৎ করেই যখন ওই রকম একটি অদ্ভুত আলোর রশ্মিকে দেখতে পায়, তারা তখনই গাড়ি নিয়ে সেই দিকে খুব দ্রুত এগোতে থাকে। আর এখানেই ঘটে বিপত্তি, তাদের গাড়ির সাথে হঠাৎই একজনের ধাক্কা লেগে যায়। এবার তারা নিচে নেমে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না এই নির্জন জায়গায় এই ব্যক্তিটি কোথা থেকে এসেছে। আর এই ব্যক্তিটি আর কেউ নয়, এই ফিল্মের মূল চরিত্র থর। এবার এখান থেকে কাহিনী দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই সাল 965 AD। এই টাইমেই নরওয়ের টনসবার্গ শহরে হামলা করে কিছু ফ্রস্ট জায়ান্ট। ঠিক তখনই সেখানে হাজির হয় অ্যাসগার্ডের রাজা ওডিন, সাধারণ মানুষদেরকে বাঁচানোর উদ্দেশ্যে। এখানেই বলে রাখি, এই পুরো স্টোরিটি মাইথোলজি মানে পুরাণ তত্ত্বের উপর বেশ করে বানানো, তাই হয়তো এই ফিল্মটি বুঝতে একটু জটিল মনে হতে পারে, বাট আমি চেষ্টা করব আপনাদের কাছে পুরো গল্পটি খুব সহজভাবে তুলে ধরার। যাই হোক, এখানে প্রশ্ন হলো এই যে ফ্রস্ট জায়ান্টরা হামলা করেছে সাধারণ মানুষের উপর, এরা কোথা থেকে এলো? আর এই অ্যাসগার্ডের রাজা ওডিন ইনিই বা কে? আসলে আমরা সকলেই ছোট থেকে জেনে এসেছি 9টা গ্রহ, যদিও এখন সেই লিস্ট থেকে আমাদের বামন গ্রহকে বাদ দেওয়া হয়েছে। ঠিক সেই রকমই এই ফিল্মেও 9টি গ্রহকে দেখানো হয়েছে। তার মধ্যে এই 3টি গ্রহকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন নাম্বার 1 মিডগার্ড মানে আমাদের পৃথিবী, যেখানে মানুষ বসবাস করে। নাম্বার 2 অ্যাসগার্ড, এখানে যারা বসবাস করে তারা নিজেদেরকে ভগবান বলে দাবি করে, কারণ যুগ যুগ ধরে এই 9টি গ্রহকে এরাই যে কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে আসছে। আর নাম্বার 3 হলো জোথুনহিম, আর এখানে যারা বসবাস করে তাদেরকেই বলা হয় ফ্রস্ট জায়ান্ট। যাই হোক, এবার মূল স্টোরিতে ফিরে আসা যাক। যখন ফ্রস্ট জায়ান্টরা পৃথিবীতে অ্যাটাক করে তাদের মেন হাতিয়ার ক্যাসকেডের সাহায্যে পৃথিবীর সব কিছু জমিয়ে দিতে শুরু করেছিল, ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় অ্যাসগার্ডের রাজা ওডিন। এখানেই অ্যাসগার্ডিয়ানরা সমস্ত ফ্রস্ট জায়ান্টদের হারিয়ে তাদের লিডার লাউফকে বন্দি করে ফেলে, আর তাদের মূল শক্তির উৎস ক্যাসকেড তাদের থেকে ছিনিয়ে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। আর তাদের যুদ্ধ আপাতত এখানেই শেষ হয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই অ্যাসগার্ড, যেখানে ওডিনের এক বিশাল বড় সাম্রাজ্য। এখানেই আমরা দেখতে পাই রাজা ওডিনের 2 পুত্র লোকি আর থরকে। এবার এখানেই তাদের দুজনকে ওডিন যখন তাদের হাতিয়ার চেম্বার ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়, সেখানেই আমরা প্রথম দেখতে পাই মিউনিয়র, যেটা ভবিষ্যতে গিয়ে আমরা থরের মেন হাতিয়ার হিসাবে দেখতে পাবো। এবার এখান থেকে কাহিনী শিফট করে দেখানো হয় 2011 সাল, যেখানে আমরা দেখতে পাই অ্যাসগার্ডের রাজা ওডিন এখন অনেকটাই বয়স্ক, তাই থরকে সে বর্তমানে রাজা বানানোর সিদ্ধান্ত নেয়, যেটা তার ছোট ভাই লোকির একদমই পছন্দ ছিল না, কারণ সে চাইতো সে নিজে অ্যাসগার্ডের রাজা হবে। এবার যেদিন থরের রাজ্যাভিষেক হবে, মানে থরকে যেদিন রাজা হিসেবে ঘোষণা করা হবে, ঠিক সেদিনই কিছু ফ্রস্ট জায়ান্ট তাদের হাতিয়ার চেম্বার থেকে ক্যাসকেড চুরি করার চেষ্টা করে। কিন্তু সেখানে উপস্থিত ডেস্ট্রয়ার, যাকে এই ক্যাসকেডের সিকিউরিটির জন্য রাখা হয়েছিল, সে সমস্ত ফ্রস্ট জায়ান্টদের মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এবার ওডিন যখন বুঝতে পারে কিছু গুপ্তচর তাদের ওই হাতিয়ার চেম্বারে ঢুকে পড়েছে, তখন ওডিন, থর আর লোকি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় আর দেখতে পায় সেখানে কিছু ফ্রস্ট জায়ান্টের মৃতদেহ পড়ে আছে, কিন্তু তারা ক্যাসকেড চুরি করতে পারেনি। এবার এইসব দেখে থর খুবই রেগে যায় আর তার বাবাকে বলে এর বদলা আমাদের নিতেই হবে। তার বাবা তখন তাকে জানায় এটা করা একদমই ঠিক হবে না, কারণ তারা এসেছিল চুরি করতে ঠিকই, কিন্তু তারা তাদের কোনো কাজেই সফল হয়নি। এই কথা শোনার পরেও থরের রাগ কিছুতেই কমে না, কারণ এই ঘটনার জন্যই তার রাজ্যাভিষেক আটকে গেছে, মানে সে এখনও এই সাম্রাজ্যের রাজা হতে পারেনি। এবার থর তার ভাইয়ের উস্কানিতেই তার কিছু বন্ধুদের সাথে মিলে প্ল্যান করে তারা জোটুনহিমে গিয়ে ফ্রস্ট জায়ান্টের থেকে বদলা নেবে। তাই তারা সকলে মিলে রওনা হয় বাইফ্রস্টের উদ্দেশ্যে। এই বাইফ্রস্ট হলো একটি গ্রহ থেকে আরেকটি গ্রহতে যাওয়ার মাধ্যম, যেটা পাহারার দায়িত্বে থাকে ওডিনের বিশ্বস্ত একজন পাহারাদার হাইমডাল, আর তার কাছে একটি তলোয়ার থাকে যেটা এই বাইফ্রস্টকে চালু করার একটি চাবি হিসাবে কাজ করে। আর আমরা দেখতে পাই হাইমডাল তার তলোয়ার দিয়ে বাইফ্রস্ট চালু করে তাদের সবাইকে জোটুনহিমে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছেই থর জোটুনহিমের রাজা লাউফের মুখোমুখি হয় আর তাকে বলে তোমাদের সাহস কী করে হয় আমাদের রাজ্যে প্রবেশ করার? কিন্তু তখন লাউফ তাকে বলে তোমরা এখানে একা একা এসে অনেক বড় ভুল করেছো, এখন তোমরা কেউই আর এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। থর তখন বলে তুমি কি ভুলে গেছো আমি ওডিনের পুত্র? এইসব কথার মাঝেই তাদের চারিদিকে অনেক ফ্রস্ট জায়ান্ট এক এক করে এসে হাজির হয়। তখন লাউফ তাকে বলে ঠিক আছে, তুমি এখন অনেক বাচ্চা, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখান থেকে চলে যাওয়ার। এরপর লোকীয় থরকে বোঝাতে শুরু করে এখান থেকে চুপচাপ ফিরে যাওয়ার জন্য, আর তার কথাতেই থর যখন সেখান থেকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই লাউফ তাকে আবারও বলে হ্যাঁ ভীত রাজকুমার, যাও সাবধানে ফিরে যাও।
আর এই কথার ফলেই থর রেগে গিয়ে তাদের সাথে লড়াই শুরু করে দেয়। সে তার হাতুড়ির সাহায্যে এক এক করে ফ্রস্ট জায়ান্টদের ধ্বংস করে দিতে থাকে। আর তার দেখা দেখি তার সাথে থাকা বাকি বন্ধুরাও সঙ্গে সঙ্গে তাদের চারপাশে থাকা ওই সব ফ্রস্ট জায়ান্টদের এক এক করে মারতে শুরু করে। এখানে এই সব জায়ান্টদের সাথে লড়াই করতে করতে যখন একটি জায়ান্ট লোকির হাত টাচ করে, তখনই লোকি লক্ষ্য করে সে আসলেই ওই জায়ান্টদের মতোই একজন। এই ব্যাপারটা পুরোপুরি আমরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো আসলেই লোকি কে। এরপরই দেখতে পাই লাউভ তার একটি দানবকে মুক্ত করে দেয় তাদের সবাইকে মেরে ফেলার জন্য। আর এটা দেখেই সবাই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু থর তার ওই হাতুড়ির সাহায্যে নিমেষেই ওই দানবটিকে সেখানেই মেরে ফেলে। দানবটি মারা গেলেও শেষ পর্যায়ে অনেক ফ্রস্ট জায়ান্ট তাদেরকে পুরোপুরি ঘিরে ফেলে। আর সেই টাইমে সেখানে হাজির হয় ওডিন। থর তার বাবাকে সেখানে দেখে খুবই আনন্দিত হয় আর বলে আমরা একসাথে মিলে এদের সবাইকে হারিয়ে দেব। কিন্তু ওডিন সেখানকার রাজা লাউভকে বলে থর এখন অনেক বাচ্চা, ও কিছুই বোঝে না, তাই ভুল করে ফেলেছে, ওকে এখান থেকে যেতে দাও। কিন্তু লাউভ ওডিনকে জানায় ও ভুল যখন করেছে তার মাসুল ওকে দিতেই হবে। এই কথা শোনার পরেই ওডিন তার নিজের ক্ষমতা ব্যবহার করে সেখানে উপস্থিত সবাইকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। এবার এখানে ফিরে এসেই থর খুবই রেগে যায় আর সে তার বাবাকে বলে কেন আমাদেরকে এখানে ফিরিয়ে আনলে। তার বাবা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধের মাধ্যমে কোনো কিছুরই সমাধান করা সম্ভব না। কিন্তু থর এতই রেগেছিল যে তার মাথায় কিছুই ঢুকছিল না। তাই একটা টাইমে রেগে গিয়ে সে তার বাবাকে বলে আপনি এখন বুড়ো হয়ে গেছেন, তাই সব কিছুতেই ভয় পেতে শুরু করেছেন। আর এই কথা শুনেই তার বাবাও রেগে গিয়ে তখন তাকে বলে আমি ভুল ভেবেছিলাম, তুমি অ্যাসগার্ডের রাজা হওয়ার যোগ্যই না। এরপরই সে থরের এই অহংকারের শাস্তি হিসাবে তার সমস্ত দৈবিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে পৃথিবীতে নির্বাসিত করে। সঙ্গে তার হাতিয়ার মিউনিয়র মানে ওই হাতুড়িটিকেও পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু সেটা পৃথিবীতে পাঠানোর আগে একটি মন্ত্র বলে দেয় যে এই হাতুড়িটি একমাত্র সেই তুলতে পারবে যে এটা তোলার যোগ্য। আর এটি তোলার সাথে সাথেই তার কাছে থরের সব ক্ষমতা চলে আসবে। আর এই অ্যাসগার্ড থেকে থরকে পৃথিবীতে নির্বাসনে পাঠানোর পরেই সে এসে পড়ে মেক্সিকোর একটি শহরে। এবার এখান থেকেই সিন বর্তমানে ফিরে আসে। মানে আমরা যেটা প্রথমে দেখেছিলাম, অ্যাস্ট্রোফিজিস্ট জেন ফস্টার, তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি আর প্রফেসর এরিক সেলভিক তিনজনের গাড়ির সাথে ধাক্কা খায় থর। এবার তারা থরকে নিয়ে একটি হসপিটালে ভর্তি করে। কিন্তু পরদিন সকালেই থরের যখন হুঁশ ফেরে আর দেখে তার ড্রেস তার হাতিয়ার কিছুই তার কাছে নেই, তখনই সে কোনো কিছু না বুঝতে পেরে ডাক্তারদের সাথে মারামারি করে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা থরের হাতুড়িটিও মেক্সিকো শহরের একটি জায়গায় পড়ে থাকতে দেখি, যেটা সাধারণ মানুষরা দেখতে পেয়ে সেটা নিয়ে অনেক মজা করতে থাকে। সবাই সেটাকে তোলার চেষ্টা করে, কিন্তু ওই হাতুড়িটির যোগ্য কেউ না হওয়ায় কেউই সেটিকে তুলতে পারে না। আর এই খবরটি যখন শিল্ডের কাছে যায় তখন শিল্ডের এজেন্ট কুলসন সেখানে এসে হাজির হয়, যে দৃশ্যটি আয়রন ম্যানের পার্ট 2 এর একদম লাস্টে আমরা দেখেছিলাম। এবার শিল্ড ওই জায়গাটিকে পুরোপুরি একটি রেস্ট্রিক্টেড এলাকায় বদলে ফেলে আর ওই হাতিয়ারটিকে নিয়ে রিসার্চ শুরু করে। এবার আমরা দেখতে পাই কুলসন যখন জেন ফস্টারের খবর পায় আর জানতে পারে এই কাজের উপর তারা অনেক দিন ধরেই রিসার্চ করছে, তখন সঙ্গে সঙ্গে শিল্ডের একটি টিম জেন ফস্টারের বাড়িতে গিয়ে পৌঁছায় আর তার সব ডাটা তার বাড়ি থেকে দখল করে নেয়। এমনকি সে এই গবেষণার পুরো তথ্য যে ডায়েরিতে লিখে রাখতো সেই ডায়েরিটিও তারা হাতিয়ে নেয়। জেন ফস্টার যখন মিস্টার কুলসনকে বাধা দেয় তখন সে তাকে জানায় আপনি এই সবের বদলে আপনার ন্যায্য মূল্য পেয়ে যাবেন। এদিকে থর হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার পর জেন ফস্টারের সাথে আবারও তার দেখা হয়। এরপর জেন ফস্টার থরের থেকে অনেক কিছু জানার চেষ্টা করে, সে কোথা থেকে এসেছে, তার নাম কি, এইসব। এরই মধ্যে একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় থর কিছু সাধারণ মানুষের থেকে জানতে পারে তার হাতিয়ারের লোকেশন। তাই সে জেন ফস্টারকে বলে তুমি যদি আমাকে ওখানে নিয়ে যাও তাহলে তুমি যা যা জানতে চাও আমি সবই তোমাকে বলে দেবো। কিন্তু জেন ফস্টার তাকে প্রথমে সেই জায়গায় নিয়ে যেতে রাজি না হলেও শেষমেশ একটি গাড়ি করে তারা দুজনে মিলে রওনা হয় সেই দিকে। সেখানে পৌঁছেই তারা দেখে শিল্ডের পুরো টিম ওই জায়গাটিকে হেভি সিকিউরিটিতে চারিদিক থেকে ঘিরে রেখেছে। কিন্তু থর তার হাতিয়ারের একদম কাছাকাছি গিয়ে লোভ সামলাতে না পেরে সোজা সেই দিকে এগোতে থাকে আর এক এক করে সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ডদের মেরে সোজা পৌঁছে যায় তার হাতুড়ির কাছে। এখানেই এই ফিল্মে আরেকটি নতুন চরিত্র হক আইকে আমরা দেখতে পাই। এই ফিল্মে এই চরিত্রের আর কিছু বিশেষ পরিচয় না পেলেও মার্ভেলের পরের মুভিগুলোতে এই চরিত্রকে আমরা আবারও দেখতে পাবো। যাই হোক, এবার থর তার মিউনিয়রের সামনে পৌঁছেই সেটা তার হাতে নেবার চেষ্টা করে, কিন্তু এখানেই সে লক্ষ্য করে সে কিছুতেই ওই হাতুড়িটিকে আর তুলতে পারছে না। এর কারণ হলো তার বাবা তার থেকে সব দৈবিক ক্ষমতা কেড়ে নিয়েছিল আর এখন থর ওই হাতুড়িটিকে তোলার যোগ্যই না। এটা বুঝতে পেরেই সে খুবই ভেঙে পড়ে আর মনের দুঃখে সেখানেই বসে পড়ে। তখনই শিল্ডের এজেন্টরা তাকে এসে গ্রেপ্তার করে। অন্যদিকে আমরা দেখতে পাই লোকি এখন খুবই চিন্তিত, কেননা সে এখনও বুঝতে পারেনি কেন ফ্রস্ট জায়ান্ট তাকে টাচ করতে তার হাতটি তাদের মতো হয়ে গিয়েছিল। এমনকি লোকি যখন ফ্রস্ট জায়ান্টদের মেন পাওয়ার ক্যাসকেডকে টাচ করে সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ফ্রস্ট জায়ান্টদের মতো নীল হয়ে যায়। এর কারণ যখন সে তার বাবা ওডিনকে জিজ্ঞাসা করে তখন ওডিন নিরুপায় হয়ে তাকে জানায় অনেক আগে আমরা যখন ফ্রস্ট জায়ান্টদের যুদ্ধে হারিয়ে ফিরছিলাম সেই ফেরার পথেই একটি মন্দিরে একটি ছোট্ট বাচ্চাকে আমি দেখতে পাই, যে বাচ্চাটি ছিল ফ্রস্ট জায়ান্টের লিডার লাউফের পুত্র। কিন্তু আমি চাইনি ওই বাচ্চাটিকে সেখানে ফেলে আসতে, তাই আমি আমার ক্ষমতা দিয়ে ওই বাচ্চাটিকে নর্মাল মানুষের মতো বানিয়ে আমার সাথে নিয়ে এসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই বাচ্চাটি একদিন ফ্রস্ট জায়ান্টদের সাথে আমাদের বন্ধুত্বের কারণ হয়ে উঠবে। কিন্তু এই কথা শোনার পরেই লোকি রেগে গিয়ে তার বাবার উপর চিৎকার করতে শুরু করে আর বলে এতদিনে আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে কোনোদিনই এই রাজ্যের রাজা বানাতে চাওনি। আসলে আমি তোমার পুত্রই না, তোমার আসল পুত্র তো থর।
আর এই সব কথা শোনার পরেই ওডিন সেখানেই অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এদিকে থরকে গ্রেপ্তার করার পর এজেন্ট কুলসন তাকে একটি রুমে জেরা করতে শুরু করে, কিন্তু থর তার কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে। এই টাইমে কুলসন একটি ফোন অ্যাটেন্ড করতে বাইরে বেরোলে আমরা দেখতে পাই থরের সামনে এসে হাজির হয় লোকি। যেহেতু লোকির দৈবিক ক্ষমতা আছে তাই সে লোকচক্ষুর আড়ালে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এবার এখানে এসেই সে থরকে জানায় আমাদের বাবা আর বেঁচে নেই। থরকে নির্বাসনে পাঠানোর পর নিজেই দুঃখ সহ্য না করতে পেরে মারা গেছে। আসলে লোকি এই কথাটা থরকে জানাতে এসেছিল একটাই কারণে, থর যেন কোনোদিনও আর অ্যাসগার্ডে না ফিরে যায়। এবার এই কথা শুনে থরের মন আরও খারাপ হয়ে যায়, কিন্তু ওই দিনই সন্ধ্যেবেলা সেখানে এসে হাজির হয় এরিক সেলভিক। আর ফিল কুলসনের সাথে দেখা করে তাকে জানায় থর আসলে একজন সায়েন্টিস্ট। সে ড্রিঙ্কস করে এখানে ভুল করে ঢুকে পড়েছিল, আর সাথে নকল একটি আইডেন্টিটিও তাকে দেখায়, যেটা চেক করে ফিল কুলসন বুঝতে পারে এটা একটি ডুপ্লিকেট আইডেন্টিটি। কিন্তু তাও সে থরকে তার সাথে যেতে দেয় আর নিজের টিমের কিছু লোকেদের বলে তাদের উপর নজর রাখ। এবার এখান থেকে বেরোনোর সময়ই থর সবাইকে লুকিয়ে জেন ফস্টারের ডায়েরিটি সঙ্গে নিয়ে আসে, যেটাতে জেন ফস্টার তার গবেষণার সব কিছু লিখে রাখে। এবার প্রফেসর আর থর দুজনে মিলে একটি বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে, আর এক পর্যায়ে প্রফেসর যখন ড্রিঙ্কস করে একদম বেহুশ হয়ে যায় তখন থর তাকে সঙ্গে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে তার সাথে আবারও দেখা হয় জেন ফস্টারের। এরপর তারা দুজনে মিলে একটি জায়গায় গল্প করতে শুরু করে। সেখানেই থর তার ওই ডায়েরিটি তাকে গিফট করে, যেটা সে শিল্ডের ক্যাম্প থেকে নিয়ে এসেছিল। ওই ডায়েরি পেয়েই সে খুবই খুশি হয়ে যায়। এরপর থরকে জিজ্ঞাসা করতে শুরু করে সে কোথা থেকে এসেছে, আর এখানেই থর তাকে সব কিছু জানিয়ে দেয়। আর ফস্টারের ওই ডায়েরিতে থাকা একটি ছবিতে ভালো করে একটি ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দেয় সে অন্য আরেকটি গ্রহ থেকে এখানে এসেছে, যার নাম অ্যাসগার্ড। আর এই পৃথিবী মানে যেখানে তারা বসবাস করে সেটা হলো মিডগার্ড। এরপর থর তাদের সাথেই থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তার স্বভাব চরিত্রের পরিবর্তন আসতে শুরু করে। মানে সে যে অহংকারের জন্য তার ক্ষমতা হারিয়েছে এখন তার সেই অহংকার একটু একটু করে দূরে সরে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লোকি পৌঁছে যায় জটুনহিমে, আর সেখানে গিয়েই ফ্রস্ট জায়ান্টদের রাজা লাউফকে জানায় তুমি যদি আমাদের অ্যাসগার্ডে এসে আমার বাবাকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাদের হাতিয়ার ক্যাসকেট ফিরিয়ে দেবো, আর আমি হয়ে যাব অ্যাসগার্ডের রাজা। তার এই কথা শুনেই লাউফ রাজি হয়ে যায় তার বাবাকে মারার জন্য। কিন্তু থরের বন্ধুরা লোকি জটুনহিমে যাওয়ার ঘটনাটি জানতে পেরে যায়, আর তারা বুঝতে পারে লোকি নিশ্চয়ই কিছু একটা গেম প্ল্যান করছে। তাই তারা সকলে মিলে হাইমডালের সাহায্য নিয়ে ব্রাইফ্রস্টের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে যায় থরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার থর তার বন্ধুদেরকে পৃথিবীতে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায়, আর তাদের সাথে কথা বলতে বলতেই জানতে পারে তার বাবা মারা যায়নি, এখনও জীবিত আছে। এদিকে লোকি এই সব কিছুই জেনে যায় যে তার বন্ধুরা তার ব্যাপারে সব কিছু জানিয়ে দিতে থরের কাছে পৌঁছে গেছে। তাই এখন সে তার হাতিয়ার চেম্বারের সিকিউরিটির দায়িত্বে থাকা ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেয় থর আর তার বন্ধুদের মেরে ফেলার জন্য। কিন্তু এখানেই সে যখন ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠানোর জন্য ব্রাইফ্রস্টে যায় তখনই হাইমডাল তাকে বাধা দেয়। কিন্তু লোকি চালাকি করে ক্যাসকেডের সাহায্যে হাইমডালকে পুরোপুরি বরফে জমিয়ে তার তরোয়াল নিয়ে ব্রাইফ্রস্ট চালু করে ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ডেস্ট্রয়ার পৃথিবীতে পৌঁছেই সব কিছু ধ্বংস করে দিতে শুরু করে। যেহেতু থরের কাছে কোনো ক্ষমতাই ছিল না তাই তার বন্ধুরা প্রথমে ডেস্ট্রয়ারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডেস্ট্রয়ারের কাছে এতই ক্ষমতা ছিল যে তারা কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না। ফলে নিরুপায় হয়ে ডেস্ট্রয়ারের সামনে এসে হাজির হয় থর আর বলে ভাই আমি জানি তুমি এসব করছো, তোমার শত্রুতা আমার সাথে, তুমি আমাকে মেরে ফেলো কিন্তু ওদেরকে ছেড়ে দাও। এরপরও ডেস্ট্রয়ার যখন তার উপর হামলা করে আর থর সেখান থেকে ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার ক্ষমতা সে আবার ফিরে পায় আর তার হাতুলটিও তার কাছে চলে আসে। কারণ এই লড়াইয়ে সে তার বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবন বলিদান দিতে চেয়েছিল, তাই সে প্রমাণ করে দিয়েছে সে ওই হাতুড়ির যোগ্য। আর এখন সে তার হাতিয়ার আর তার দৈবিক ক্ষমতা ফিরে পেয়ে ডেস্ট্রয়ারকে নিমেষেই হারিয়ে দেয়। অন্যদিকে এতক্ষণে ফ্রস্ট জায়ান্ট তার পুরো টিম নিয়ে অ্যাসগার্ডে প্রবেশ করে ওডিনকে মারার জন্য। যেহেতু লোকি হাইমডালকে বরফে জমিয়ে দিয়েছিল তাই সে ব্রাইফ্রস্টের মাধ্যমে ফ্রস্ট জায়ান্টদের ভিতরে আসা আটকাতে পারেনি। কিন্তু থর যখন ডেস্ট্রয়ারকে মেরে অ্যাসগার্ডে আসার জন্য হাইমডালকে বাইফ্রস্ট ওপেন করার জন্য বলে তখন হাইমডাল তার পুরো ক্ষমতা ব্যবহার করে বরফ ভেঙে বেরিয়ে আসে আর বাইফ্রস্ট ওপেন করে থর সহ তার বন্ধুদেরকে অ্যাসগার্ডে ফিরিয়ে আনে। এবার লাউফ যখন ওডিনকে মারতে যায় ঠিক তখনই লোকি চালাকি করে তার বাবার সামনে লাউফকে মেরে ফেলে, যাতে সে তার বাবার সামনে হিরো হয়ে ওঠে। কিন্তু এই টাইমে সেখানে উপস্থিত হয় থর, আর সেখানে তার বাবা মায়ের সামনেই লোকিকে বলে তুমি কি বাবা মাকে জানিয়েছো যে তুমি কিভাবে আমাকে আর আমার বন্ধুদেরকে মারার জন্য ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এই কথা শুনেই লোকি থরের উপরেও হামলা করে সোজা পৌঁছে যায় বাইফ্রস্টে, আর সেখানে গিয়েই বাইফ্রস্টের মাধ্যমে জটুনহিমকে পুরোপুরি ধ্বংস করে দিতে শুরু করে। কিন্তু থর সেই টাইমে সেখানে পৌঁছে তাকে বোঝানোর চেষ্টা করে এখানে সবারই বেঁচে থাকার অধিকার আছে, তাই কোনো গ্রহকেই এইভাবে ধ্বংস করে দেওয়া ঠিক না। যে থর প্রথমে নিজেই চেয়েছিল জটুনহিমকে পুরোপুরি ধ্বংস করে দিতে, সে এখন নিজেই চায় না এইরকম কাজ কেউ করুক, কারণ সে আগের থেকে অনেক পাল্টে গেছে, ঠিক যেরকম তার বাবা চাইতো। কিন্তু এখানেই লোকি তার কোনো কথা না শুনে থরের সাথে লড়াই করতে শুরু করে। প্রথম দিকে থর তার ভাইয়ের উপর আক্রমণ না করলেও শেষের দিকে সে তার ভাইয়ের উপর আক্রমণ করে তাকে আটকানোর চেষ্টা করে, আর অ্যাট লাস্ট সে তার হাতুড়ির সাহায্যে পুরো বাইফ্রস্টকে ধ্বংস করে দেয়। ফলে জটুনহিম তো ধ্বংসের হাত থেকে বেঁচে যায়, কিন্তু থর আর লোকি দুজনেই বাইফ্রস্টে যাওয়ার রাস্তা থেকে নিচে পড়ে যেতে থাকে। আর এই টাইমে সেখানে এন্ট্রি নেয় তাদের বাবা ওডিন,
আর সেখানে এসেই তাদের নিচে পড়ে যাওয়ার হাত থেকে আটকে নেয়। থর তার বাবার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করলেও লোকি তার নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকেই হাত ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। এখানে তো আমাদের দেখে মনেই হয় লোকির কাহিনী হয়তো এখানেই শেষ হয়েছে, কিন্তু সেটা একদমই ভুল ধারণা, কারণ লোকির ঘটনা এখনও অনেক বাকি আছে, যেটা আমরা এর পরের পার্টগুলিতে আবারও দেখতে পাবো। এবার লোকি মারা যাওয়ার পরই সবাই ভাবতে শুরু করে এখন অ্যাসগার্ড পুরোপুরি নর্মাল অবস্থায় ফিরে এসেছে, কিন্তু থর বাইফাস্ট ভেঙে যাওয়ার কারণে সে আর পৃথিবীতে কোনোদিনই ফিরতে পারবে না ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে পৃথিবী থেকে এখানে আসার আগেই জেন ফস্টারকে কথা দিয়েছিল সে আবারও পৃথিবীতে ফিরে আসবে। এবার দেখা যায় ওডিন থরের কাছে এসে তাকে জানায় তুমি এখন রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য, কিন্তু এই টাইমেই থর তার বাবাকে জানায় আমি এখনও রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য না, আমি এখনও আপনার থেকে অনেক কিছু শিখতে চাই। অন্যদিকে আমরা দেখতে পাই ইতিমধ্যে জেন ফস্টার আর তার দল অ্যাসগার্ডে আসার জন্য একটি পোর্টাল খোলার চেষ্টা করছে, আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় প্রফেসর এরিক সেলভিককে শিল্ডের হেডকোয়ার্টারে ডাকা হয়, যেখানে শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি একটি ব্রিফকেস খুলে তার ভিতরে একটি রহস্যময় ঘনক্ষেত্র আকারের বস্তু নিয়ে রিসার্চ করতে বলে, আর জানায় এই জিনিস থেকে আমরা অনেক ক্ষমতা পেতে পারি। এখানেই আমরা দেখতে পাই লোকি প্রফেসর এরিকের মাইন্ড কন্ট্রোল করে জানায় হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে রিসার্চ করব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার নিয়ে, আর ততক্ষণের জন্য